রূপক চট্টরাজ রচিত গল্প গুপ্ত বাড়ির গুপ্ত রহস্য। গুপ্তবাবুর বাড়ির একতলাটা অনেক দিন খালি পড়েছিল। কোনো ভাড়াটে এলে কয়েকদিনের মধ্যেই জমার টাকা ফেরত নিয়ে অন্য বাড়িতে উঠে যেত। ঘন ঘন ভাড়াটে বদল হলে পাড়ায় এমনিতেই বাড়ির মালিকের বদনাম হয়। তখন কানাঘুষোয় সবাই বলতে থাকে, এ বাড়িতে নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে, হয় এ বাড়িতে ভূতের উপদ্রব আছে, তা না হলে গুপ্তবাবুর স্ত্রী ভাড়াটেদের পিছনে লাগেন। গুপ্তবাবুর স্ত্রী অবশ্য বলতেন, ভূত টুত কিচ্ছু নয়, আসলে যারা এ বাড়িতে ভাড়াটে হয়ে এসে কিছুদিন বসবাস করে তাদের কপালে ঠিক একটা নিজস্ব ফ্ল্যাট বা বাড়ি জুটে যায়। তাই তো সব ভাড়াটেকে তিনি প্রথম দিনেই বড় মুখ করে বলে দিতেন, এ বাড়িতে ভাড়া এসেছো, দেখবে তোমার নিজস্ব বাড়ি জমি হবে। এ বাড়িতে আগে যারা ভাড়াটে হয়ে এসেছে তাদের প্রত্যেকেরই এখন নিজের নিজের বাড়ি বা ফ্ল্যাট হয়েছে। এ বাড়ি বড় পয়মন্ত বাবা, যে কদিন এখানে থাকবে একটু ভালোভাবে থেকো, বাড়িটাকে একটু যত্ন করো। আমার স্বামী খুব কষ্ট করে এ বাড়ি তৈরি করেছিলেন। উনি গত হওয়ার পর আমার সংসার চালাতে বড্ড কষ্ট হয়। সামান্য কটা পেনশনের টাকা, তাতে কি আর সংসার চলে বাবা? তাছাড়া একতলাটা বড্ড ফাঁকা লাগে, তাই তো ওই তলাটা ভাড়া দেই। নইলে এ বাড়ি ভাড়া দিতে আমার এতটুকু ইচ্ছে ছিল না। অনেক খোঁজাখুঁজির পর মামলুদা যখন এ বাড়িতে ভাড়া এলেন তখন মাসিমা মানে গুপ্তবাবুর স্ত্রী এ কথাগুলো বলেছিলেন। শুনে মামলুদা একটু অবাক হয়েছিলেন। পরে দু একদিন মাসিমার সঙ্গে মিলেমেশায় সব কিছু জলের মতন পরিষ্কার হয়ে গেছিল। এ বাড়িটা দোতলা। একতলায় বড় বড় তিনটে ঘর, খাবার জায়গা বলতে ছিল এক ফালি লম্বা ঘরের বারান্দা। রান্নাঘরটা বারান্দার ওপাশে, সবই ঘেরা এক ছাদের নিচে, ঠিক যেন একেবারে আধুনিক ফ্ল্যাট বাড়ি। আর ছিল মস্ত একটা উঠোন। উঠোনে ছিল একটা বিশাল গন্ধরাজ ফুলের গাছ আর কুয়োতলা। ঘরগুলোর মস্ত মস্ত জানলা ছিল, জানলাগুলো দক্ষিণমুখ, সেজন্য কখনো আলো বাতাসের ঘাটতি হতো না। মামলুদার ছিল লেখালেখির শখ। সারাদিন অফিসে হাড়ভাঙা খাটুনির পর বাড়ি ফিরে রাতে বসে যা একটু আধটু সাহিত্য চর্চা। নতুন ভাড়া বাড়িতে হপ্তাখানেক কাটার পর একটু গুছিয়ে নিয়ে একদিন লেখার টেবিলে বসলেন। রাত তখন 11:30 হবে। একে একে আশপাশের বাড়ির সব আলো নিভে গেল। মামলুদা টেবিলের লাইট জ্বেলে আপন মনে লিখে চলেছেন। বাড়ির সকলে শুয়ে পড়েছে। রাত যত বাড়ছে জানলার বাইরে অন্ধকার ততই ঘুটঘুটি হচ্ছে। বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কৃষ্ণপক্ষ। বাড়ির দক্ষিণ দিকে সরকারবাবুর বাগান। বাগানে গাছপালা অল্প থাকলেও বাগানটা বেশ বড়। বাগানটা পেরোলেই হাইওয়ে। যত রাত বাড়ে ততই হাইওয়েতে যানবাহনের দ্রুত চলাচলের শব্দ পাওয়া যায়। বিশেষ করে মালপত্র বোঝাই করা লরিগুলো হেডলাইট জ্বেলে আকাশ বাতাস কাঁপিয়ে ছুটে যায় ও সময়। মামলুদা তখন বেশ মন দিয়ে লিখছিলেন। এমন সময়
সদর দরজায় খটখট করে একটা আওয়াজ হলো। আওয়াজটা উঠল অবশ্য ঘরের ভিতরের দিক থেকেই। মামলুদা ঠিক বুঝে উঠতে পারলেন না হঠাৎ দরজায় এমন আওয়াজ কেন। কিছুক্ষণ লেখাটা বন্ধ রাখলেন, ভাবলেন মনের ভুল নয় তো। এ বাড়িতে তো কয়েকদিন কেটে গেল, কিন্তু এমন আওয়াজ তো কখনো কানে আসেনি। তাছাড়া মাসিমা অত কথার মাঝে তো এসব কিছু বলেননি। চিন্তাটা ফিকে হয়ে এলো। মামলুদা আবার আস্তে আস্তে লেখার মধ্যে ডুবে গেলেন। আধ ঘন্টা কেটে যাওয়ার পর মামলুদা ফের শুনতে পেলেন দরজায় ওই আওয়াজটা। এবার সত্যি সত্যি মামলুদা ধন্দে পড়ে গেলেন। নানা রকম এলোমেলো উদ্ভট চিন্তা মাথায় এসে ভিড় করল। বাধ্য হয়েই সে রাতের মতো লেখালেখি বন্ধ করে শুতে গেলেন মামলুদা। কিন্তু শুতে যাওয়ার আগে ভালো করে ঘাড়ে হাতে মুখে জলের ঝাপটা দিয়ে এলেন। তারপর আলো নিভিয়ে শুতে যাবেন। এমন সময় হঠাৎ একটা আলোর ঝলকানি দেওয়ালে পড়তে চমকে উঠলেন। মামলুদা বুঝে উঠতে পারলেন না হঠাৎ আলোটা এলো কোত্থেকে। চারিদিকে তো ঘুটঘুটটি অন্ধকার। বাইরে থেকে টর্চের ফোকাস বলে তো মনে হলো না। নিছক একটা আলো হঠাৎ এসে দেয়ালে পড়ে আবার সঙ্গে সঙ্গে সরে গেল। মামলুদার কাছে ঘটনাটা কেমন যেন রহস্য মনে হলো। সে রাতে তারপর কিন্তু এরকম ঘটনা আর ঘটেনি। মামলুদা বিছানায় শুয়ে কখন যে ঘুমিয়ে পড়েছেন তা নিজেও টের পাননি। পরদিন সাত সকালে ডোরবেলের আওয়াজে মামলুদার ঘুম ভেঙে গেল। বিছনা থেকে উঠে সদর দরজা খুলেই দেখলেন একজন সাইকেল নিয়ে দাঁড়িয়ে। বয়স বড় জোর বছর 25 হবে। যুবকটি বলল, গুপ্তবাবুকে একবার ডেকে দেবেন? মামলুদা বললেন, গুপ্তবাবু তো বেশ কয়েকদিন হলো মারা গেছেন। ওনার স্ত্রী আছেন, আমি ডেকে দিচ্ছি, একটু দাঁড়ান। না না, ওনাকে আর ডাকতে হবে না। আমার গুপ্তবাবুর সঙ্গেই দরকার ছিল। আপনি বুঝি এ বাড়ির ভাড়াটে? তা কবে এসেছেন? খুব বেশি দিন নয়, এই সপ্তাহখানেক হলো এসেছি। ও তাই বুঝি? মামলুদা জিজ্ঞেস করেন, আপনাকে ঠিক চিনতে পারলাম না তো, কোথায় থাকেন? যুবকটি উত্তর দেয়, আপনি আর আমাকে চিনবেন কি করে? আমি এখন এ তল্লাটেই থাকি না। আগে এ বাড়িতে কয়েকদিন ভাড়া ছিলাম, অবশ্য একখানা ঘর নিয়ে, ওই বাইরের ঘরটা। আর গুপ্তবাবুও নিচে থাকতেন, পাশাপাশি দুটো ঘরে। তখন তো দোতলা হয়নি। গুপ্তবাবু খুব ভালো লোক ছিলেন, কিন্তু ভীষণ ভীতু। মামলুদা বলেন, আমি তো গুপ্তবাবুকে চোখেই দেখিনি, যেটুকু জেনেছি মাসিমার মুখে শুনে। যুবকটি বলে, তবে একটা কথা বলি, আপনি ভাড়াটে বলেই বলছি, যেন সাত কান করবেন না। আরে না না, বলুন। ওই যে বাড়ির বাইরে যাওয়ার দরজাটা, দেখবেন রাত বেরোতে খটখট আওয়াজ করবে। আর সারা বাড়ি রাতে অন্ধকার হলেই একটা আবছা আলোর ঝলক মাঝে মাঝে দেয়ালে খেলে বেড়াবে। ভয় পাবেন না যেন। অবাক হয়ে মামলুদা বললেন, আরে গত রাতেই তো এসব ঘটেছে। আসুন না বাড়ির ভেতরে, ঘরে বসেই বলবেন, আর একসঙ্গে একটু চাও খাওয়া যাবে। আমারও তো এখনো চা খাওয়া হয়নি। আপত্তি তোলে যুবকটি। না না, আজকে নয়, অন্য একদিন খেয়ে যাব। আজ একটু তাড়া আছে। আরে মশাই, আলাপ যখন হলো তখন আর আপত্তি কিসের? কতক্ষণই বা লাগবে?
তার চেয়ে বরং আপনি আমাকে এক গ্লাস জল খাওয়ান, বলল যুবকটি। যা গরম পড়েছে, যান, আমি দাঁড়িয়ে আছি। মামলুদা ভেতরে গিয়ে যুবকটির জন্য এক গ্লাস জল এনে দেখেন বাইরে কেউ নেই। হন্তদন্ত হয়ে জলের গ্লাস হাতে নিয়ে উকিঝুঁকি মারলেন, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলেন না। সদর দরজা বন্ধ করে ভেতরে এলেন। ততক্ষণে বৌদির ঘুম ভেঙে গেছে। মামলুদাকে এক গ্লাস জল হাতে নিয়ে ঢুকতে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি হলো? সাত সকালে এক গ্লাস জল হাতে নিয়ে কোথায় গিয়েছিলে? কোথায় আবার যাব? একজন জল চাইলো, তাই দিতে গেছিলাম, কিন্তু দিতে গিয়ে দেখি বাইরে কেউ নেই, চলে গেছে। ওসব তোমার মনের ভুল। সব সময় নিজের লেখার মধ্যে ডুবে থাকো, তাই উটকো চিন্তা মাথায় এসে ভিড় করে। কোথাও কিচ্ছু নেই, সাত সকালে কে তোমার কাছে জল চাইতে আসবে? কারো আর খেয়ে দিয়ে কাজ নেই, তাছাড়া এমন কিছু গরমও পড়েনি। বারে, আমি মিথ্যে বলছি নাকি? ডোরবেলের আওয়াজ শুনেই তো গিয়ে দরজা খুললাম। দেখলাম একজন 24-25 বছরের যুবক সাইকেল নিয়ে দাঁড়িয়ে। আমার সঙ্গে ওর কথা হলো। গুপ্তবাবুর কথা বললেন, এ বাড়িতে ভাড়া ছিল, আরও অনেক কথা বললেন। যেমন রাত বিরেতে সদর দরজায় খটখট করে আওয়াজ হবে, অন্ধকার ঘরে রাতে দেয়াল জুড়ে আবছা আলোর ঝলক খেলে বেড়াবে, ইত্যাদি ইত্যাদি। রাতে মাঝে মাঝে এরকম আলোর ঝলকানি আমিও দেখেছি। দরজাতে খটখট আওয়াজ সে তো হামেশাই হয়। কে অত কান খাড়া করে বসে থাকবে বলো? আর তুমি বলছো গুপ্তবাবুর কথা। তা গুপ্তবাবুর মৃত্যুর পরেই তো মাসিমা এ বাড়ি ভাড়া দিয়েছেন। উনিই বা গুপ্তবাবুকে দেখবেন কি করে? তাই তো। তবে কি আমি ভুল দেখলাম? এত সব কথা সব মিথ্যে কথা। কিন্তু যুবকটি যা যা বলল সবই তো গত রাতে আমি দেখেছি। আমার মনে হয় কি জানো, এটা একটা ভুতুড়ে বাড়ি, তাই খালি পড়েছিল। বেশ তো, ওপরের মাসিমাকে একবার জিজ্ঞাসা করে দেখো না, উনি কি বলেন। উনি আবার কি বলবেন? কেউ কি বলে নিজের বাড়িতে ভূত আছে? তুমি যাই বলো, এ বাড়িতে থাকা সম্ভব নয়। কি আর বলবো, একে বাড়ি ভাড়া পাচ্ছিলাম না, যাও বা একটা পেলাম, তাও তুমি এসব বলছো। বাড়ি পাচ্ছিলাম না বলে একটা ভুতুড়ে বাড়িতে থাকতে হবে নাকি? ভূতের বাড়ি তোমায় কে বললে? ভুতুড়ে বাড়ি না তো কি? এত ঘটনা শোনার পর তুমি বলছো ভূত টুত নেই এ বাড়িতে। তুমি এ বাড়িতে থাকবে তো থাকো, আমি আর এক রাত্রিও থাকবো না এখানে। ওসব বাজে কথা ছাড়ো, চলো মাসিমের কাছে গিয়ে ঘটনাটা বলি। মাসিমা একটা গণ্ডগোলের আভাস পেয়ে উপর থেকে নেমে এলেন। মামলুদা পুরো ঘটনাটাকে মাসিমাকে বললেন। শুনে মাসিমা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা ভয় পেয়েছো নাকি? এ ঘটনাটা অনেক দিনের পুরনো। তখন তোমাদের মেসোমশাই বেঁচে ছিলেন। আমরা যখন এই জমিটা কিনে একটা ঘর তুলে বসবাস করছি, তখন সমাজ বিরোধীদের দৌড়াতে এ তল্লাটে টেকা যেত না। একবার রাত 2টো নাগাদ পুলিশের তাড়া খেয়ে একজন সমাজ বিরোধী যুবক এসে আমাদের দরজায় টোকা মারে। বেশ কয়েকবার টোকা মারার পরও আমরা দরজা খুলিনি। পরদিন সকালে হাইওয়ের ধারে একটা অল্প বয়সী ছেলের লাশ পড়ে থাকতে দেখা যায়। সেটা দেখে পাড়ার লোকে ভিড় করেছিল। সকলের সঙ্গে তোমাদের মেসোমশাইও ওই লাশ দেখে ভীষণ মনমরা হয়ে পড়েছিল। আমাকে বারবার বলতেন, দরজায় টোকা দেওয়ার শব্দ শুনে তখন দরজাটা খুলে দিলে হয়তো ওই ছেলেটি মারা যেত না। তবে একটা কথা, ছেলেটি কিন্তু পুলিশের হাতে মারা যায়নি।
ও মারা গিয়েছিল পথ দুর্ঘটনায়। পুলিশের তাড়া খেয়ে ও ছুটে পালাচ্ছিল। হাইওয়েতে সামনে এসে দেখে হেডলাইট জ্বেলে একটা লরি গাক গাক করে ধেয়ে আসছে। ও ভেবেছিল হয়তো রাস্তা পেরিয়ে পালিয়ে যেতে পারবে, কিন্তু একদমই অনুমান করতে পারেনি মালবোঝাই লরিটা কত দ্রুত আসছে। ছেলেটি তো মারা গেল, কিন্তু তোমাদের মেসোমশাইয়ের ঘাট থেকে নামলো না। প্রায় এসে সদর দরজার সামনে দাঁড়াতো। ওনাকে দেখলে, অবশ্য উনি মারা যাওয়ার পর আর কারো কাছে শুনিনি যে ছেলেটি এসেছে। তবে আগের ভাড়াটাদের বলতে শুনেছি যে আধার রাতে একটা আলোর ঝলকানি ঘরের দেওয়ালে পড়েই সরে যায়। আমি তখন খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সকলে বলেছে একই কথা। ভাবলাম এ বাড়িতে আবার ভূতের উপদ্রব শুরু হলো নাকি, কিন্তু ওসব কিছু না। তোমাদের আগের ভাড়াটে ছিল পদার্থবিদ্যার অধ্যাপক। ওনার বিষয় ছিল আলো। তিনি এই আলোর রহস্যটা উদ্ঘাটন করলেন। দেখলেন সকলেই মিছিমিছি ভয় পেয়েছে। ব্যাপারটা হচ্ছে, হাইওয়েতে হেডলাইট জ্বেলে দ্রুত ছুটে যাওয়া লরিগুলো চকিতে বাঁক নিলেই ওই আলোর তীক্ষ্ণ রশ্মি সরাসরি জানলা দিয়ে ঘরে ঢুকে সেকেন্ডের ভগ্নাংশে সরে যায়। আসলে বেশি রাতেই এটা দেখা যায়। তোমরা যেন এতে ভয় পেও না বাপু। যাই, অনেক দেরি হয়ে গেল, গিয়ে জল খাবারের ব্যবস্থা করি গে। মাসিমার কথাগুলো চুপচাপ শুনলেন মামলুদা। কিন্তু সকালে যে যুবকটি দেখেছিলেন তাঁর ছবি মন থেকে মুছে ফেলতে পারলেন না। যতদিন বাড়িতে ভাড়া ছিলেন ততদিন দরজায় খটখট আওয়াজ আর আধার রাতে আলোর ঝলকানি মামলুদার পিছু ছাড়েনি।